জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি সহ স্বাক্ষরকারী দলগুলো। গুলশানে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ডাকলে আলোচনায় রাজি বিএনপি। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এবার নির্বাচন পিছিয়ে দিলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রের পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁ ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। নিজের শেষ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে কাজ করার সুযোগ প্রদান করার আহ্বানও জানান তিনি। এখন সুযোগ এসেছে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক দলকে ভোট দিয়ে এলাকায় সত্যিকারের উন্নয়ন ঘটানোর। একটি দল ধর্মের অপব্যাখ্যা করছে বলেও মন্তব্য করেন তিনি। এরকম মুনাফিকি থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, সাহস থাকলে দেশে এসে জেল খেটে তারপর কথা বলার জন্য 3 দিনের সাংগঠনিক সফরে গত 9 নভেম্বর ঠাকুরগাঁয়ে আসেন মির্জা ফখরুল। মঙ্গলবার শেষ দিনে বিকেলে একটি ফুটবল খেলার ফাইনালের উদ্বোধন এবং সবশেষে মোহাম্মদপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে পারতে হয়, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তাই একমাত্র সৎ দল, তাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটে নাকি অনুদান আছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে 8টি ইসলামী দলের সমাবেশে তিনি একথা বলেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। সমাবেশে চলতি মাসে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা দাবি করেন, সরকারের নিজের বৈধতার জন্যই গণভোট প্রয়োজন। দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পরাজিত বাকশালপন্থীরা 13 নভেম্বর নাশকতার হুমকি দিয়েছে, তাদের মোকাবেলার হুঁশিয়ারিও দেন তিনি। ইসলামী আন্দোলনের আমির চরমনায়ের পীর রেজাউল করিম বলেন, যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তারা পালাবার পথ পাবে না। আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে যাওয়ার ব্যাপারে তালবাহারা করছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত।
তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। সংস্কারের পক্ষের শক্তিগুলো এনসিপির সাথে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে, আর যারা সংস্কারের পক্ষে নাই তাদের সাথে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি কথা জানান। জাতীয় ঐকমত্যের প্রশ্নে এনসিপি সবসময় ছাড় দিয়ে আসছে বলেও জানান তিনি। দলটির নির্বাচনের প্রার্থীর বিষয়ে হাসনাত বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এই প্রার্থী ঘোষণা করা হবে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত 2 দিনের কার্যক্রমে সেটি প্রমাণিত হয়েছে বলে দাবি করেন এনসিপির এই নেতা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলেও জানান তিনি। এই সময় নারায়ণগঞ্জ জেলার এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। এই পার্টি কোনো ধর্মভিত্তিক দল নয়, ধর্ম কোনো রাষ্ট্রের মতাদর্শ হতে পারে না বলেও মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, গণভোটের পক্ষে এবি পার্টি। সভায় এবি পার্টি থেকে এখন পর্যন্ত 109টি আসনের প্রার্থী দেওয়া হয়েছে জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, জনসমর্থনের কারণে বিএনপি জামায়াত অহংকারী হয়ে উঠেছে। অন্যদিকে শেখ হাসিনার পতনে তার পুরো দল আত্মগোপনে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে এবি পার্টি নতুন ধারার রাজনীতি চালু করতে যাচ্ছে। নতুন নেতৃত্ব আনার তাগিদ দিয়ে তিনি বলেন, পুরনো রাজনীতি দিয়ে এই দেশে আর কিছু হবে না। সুতরাং আজকেই প্রথম আমরা নির্বাচনকে সামনে রেখে আপনাদের সামনে উপস্থিত সমাজে আমরা এমন একটা দল তৈরি করতে চাই, যেই দলটা হবে সমস্যা সমাধান ভিত্তিক রাজনীতি করবে। এই সমস্যার সমাধান কে বের করবে? সমস্যাও বের করবে নাগরিকেরা, এর সমাধানও তৈরি করবে নাগরিকেরা। আপনার বুদ্ধি, আমার বুদ্ধি, আরেকজনের বুদ্ধি, সবার বুদ্ধি মিলেই আমরা আমাদের এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারবো। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার, একথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের নেয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দলগুলো মেনে নেবে। দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবেন। বাগেরহাট 4 আসন নিয়ে আদালতের রায়ের বিষয়ে ইসি আপিল করবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। হাইকোর্টের রায়ের কপি হাতে পেলে সিদ্ধান্ত নেবে কমিশন। কয়েকটি আসনের সীমানা সংক্রান্ত জটিলতায় তফসিল ঘোষণা পিছিয়ে যেতে পারে শঙ্কা জানিয়েছেন ইসি সচিব। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনের সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। সোমবার প্রকাশিত দল ও প্রার্থীর আচরণবিধিতে প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষিদ্ধ, প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়েছে। পরিবেশ বান্ধব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী 13ই নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে। সেখানে আচরণবিধি সহ সুষ্ঠু নির্বাচন আয়োজনে
করণীয় বিষয়গুলো গুরুত্ব পাবে। সচিব জানান, নির্বাচনে আইন শৃঙ্খলার অগ্রগতি নিয়ে চলতি মাসের শেষের দিকে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সভা করবে ইসি। গণভোটের বিষয়ে ইসির কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি উল্লেখ করে ইসি সচিব বলেন, এই বিষয়ে কোনো অগ্রগতি নেই। আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এখনো পর্যন্ত আমরা সার্টিফাইড কপিটা পাইনি। মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই, কারণ অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন, না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না, তারপরে তো রিট হয়েছে। এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব। চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় দেশের সকল বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানবাহন পেট্রোল এবং ফুড পেট্রোল বৃদ্ধি সহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সকল ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়াও সকল বিমানবন্দরের সর্বোচ্চ জনবল রাখা এবং সার্বিক ফায়ার সার্ভেলেন্স কার্যক্রমও জোরদার করতে বলা হয়েছে বলে বেবিচক থেকে জানানো হয়েছে। এদিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ফায়ার সার্ভিসের গেটে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা 7টায় সূত্রাপুর ফায়ার স্টেশনের গেটে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক বলেন, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। এর আগে সোমবার গভীর রাতে যাত্রাবাড়িতে 2টি এবং উত্তরা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সাম্প্রতিক সময়ে বাসে আগুন যারা দিয়েছে তারা দুষ্কৃতিকারী, এদের প্রতিহত করা হবে। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাস্তার পাশে পেট্রোল সহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্ত্রাসীরা যেন জামিন না পায় সে ব্যাপারেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এছাড়াও নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সহ সামগ্রিক প্রস্তুতি সমান তালে এগিয়ে চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্লাস মাদকের ব্যাপারে মাদকটা বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন যে তেল টেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকাল 11টার দিকে কুমিল্লার চট্টগ্রামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, দেশি বিদেশি কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয়, এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল। এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে তাদের কর্মকাণ্ড দিয়ে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। চলতি মাসে এ পর্যন্ত ঢাকা মহানগরের 17টি স্থানে ককটেল হামলা হয়েছে, মামলাও হয়েছে 17টি, আর আটক করা হয়েছে অন্তত 50 জনকে। এছাড়াও এই সময়ে 9টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং 14টি স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থকরা। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক ব্রিফিংয়ে এই কথা জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি আরও জানান, 13ই নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। যে ধরনের নাশকতার কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী। 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে। এর আগে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। মঙ্গলবার সকাল থেকে ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 13ই নভেম্বর ডাকা হয়েছে হরতালও। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও তনূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 3.5 মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 12 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। ফৌজদারি কার্যবিধি মেনে সারা দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর বেশ কয়েক দফায় 60 দিন করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় মেয়াদ বাড়ানো হয়। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচন শেষে হওয়ার অন্তত 15 দিন পরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। ভারতে বিস্ফোরণ নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব খবর প্রকাশ করছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের গণমাধ্যম সবসময় দোষ চাপানোর চেষ্টায় থাকে, তাদের কথা বিশ্বাসের কোনো কারণ নেই। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু এতে কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। জাতিসংঘ যদি আমাকে কিছু বলে তখন উইল টেক কেয়ার অফ ইট। ব্যাংক ঋণ নিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। ভুয়া ব্যাংক হিসাবে খুলে 31 কোটি 69 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোট 19 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে দুদক।
মঙ্গলবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। মহাপরিচালক বলেন, 4টি মামলার 2টিতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামালকে আসামি করা হয়েছে। এছাড়া তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আসিফুজ্জামান চৌধুরী, ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে 4টি মামলার প্রত্যেকটিতে এবং বোন রোকসানা জামান চৌধুরীকে 2টি মামলার আসামি করা হয়েছে। এ সময় আরও 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মালয়েশিয়ার পাঠানো শ্রমিকদের কাছ থেকে 310 কোটি 93 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের কথা জানান দুদক মহাপরিচালক। ইন্টারন্যাশনাল লিমিটেড জনাব বশির আহমদ, সদস্য এক্সিকিউটিভ কমিটি অফ ইউসিবিএল বোর্ড ও সাবেক পরিচালক ইউসিবিএল, জনাব আনিসুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি অফ ইউসিবিএল বোর্ড অ্যান্ড সাবেক পরিচালক ইউসিবিএল ব্যাংক, জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার স্ত্রী রুকমিলা জামান এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় 4টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে 3 মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়াপুকুর এলাকায় ব্রিজের নিচের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন গেল একদিনের ব্যবধানে 3 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, মুন্সিবাড়ির পাশের ডোবায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মৃত ব্যক্তি একজন ভিক্ষুক বলে প্রাথমিকভাবে জানানো হয়। স্থানীয়রা তাকে ভিক্ষা করতে দেখেছেন বলেও জানায় পুলিশ। তবে এটি মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে পারেননি কেউ। বগুড়ায় 2017 সালের এক হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই রায় দেন। জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে আসামিরা। হত্যাকাণ্ডের 8 বছর পর রায়ে খুশি বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি বাবুল হোসেন, মানিক মিয়া ও মিশুকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া পিন্টু, দেলোয়ার হোসেন ও আশিককে যাবজ্জীবন সাজা দেন বিচারক শাহজাহান কবির। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে শুধু পিন্টু মিয়া ছাড়া বাকি আসামিরা কেউই আদালতে উপস্থিত ছিলেন না। বাদী ও তার পরিবার জানায়, সাজাপ্রাপ্তরা বাইরে থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তোজাম্মেল মার্ডার হয়েছে, এটা গাবতলী থানার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা নামক একটা গ্রামের স্থানে। এই আসামিদের মধ্যে 3 জনের ফাঁসি হয়েছে এবং 3 জনের যাবজ্জীবন জেল হয়েছে। একজন আসামি এই মামলা থেকে রেহাই পেয়েছে। যারা খুনি তারা এখনো পলাতক। আমরা বাদী এবং সাক্ষীরা সহ অনিরাপত্তায় রইলাম। যে কয়টা আসামি বাইরে আছে এ কয়টা উপস্থিত করার তাড়াতাড়ি জরুরি দরকার। শেরপুরের নকলায় কৃষি অফিসারকে মারধরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে টানা 3 দিনের কর্মসূচির প্রথম দিনে কলম বিরতি পালন করছে জেলা কৃষি কর্মকর্তারা। মঙ্গলবার সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কলম বিরতি অনুষ্ঠিত হয়। এসব কৃষি কর্মকর্তারা জানায়, ঘটনার 6 দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুমকে গ্রেপ্তার করেনি পুলিশ। তাই এই ঘটনায় অনেক কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতে শঙ্কায় রয়েছেন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহ কৃষি বিভাগ থেকে পুলিশের বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজিকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত 5ই নভেম্বর শেরপুরের নকলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর বিরুদ্ধে। শিল্প লবণের নামে কেউ যেন বিদেশ থেকে খাবার লবণ আমদানি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার ও কঠোর থাকবে বলে জানিয়েছেন শিল্প ও
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জেলার উৎপাদিত লবণের জন্য একটি বাফার গোডাউন করার কথা বলেন। এছাড়াও মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য হ্রাস এবং চাষিরা যাতে লবণের ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ে সভার আয়োজন করে সবাই কক্সবাজার জেলার লবণ মিল মালিক ও চাষি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেয়। কুমিল্লার সীমান্তবর্তী রসুলপুর স্টেশনে চট্টল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় 2,71,00,000 টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার সকালে অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা 10 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, ভারতীয় পণ্য চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার জাহানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি টাস্কফোর্স দল রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে চট্টগ্রামগামী চট্টল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে বিপুল ভারতীয় আতশবাজি, বাসমতি চাল, ফুচকা, কসমেটিক্স ও অন্যান্য পণ্য জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 2,71,00,000 টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। বছর ঘুরে আবার আয়োজিত হতে যাচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের নিয়মাবলী প্রকাশ করা হয়। মঙ্গলবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবারের টুর্নামেন্টের এই নিয়মাবলী নিয়ে সংবাদ সম্মেলন করে আয়োজকরা। এ সময় তারা জানান, টুর্নামেন্টের সব ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো মার্চেন্ট ফুটবল দিয়ে পরিচালনা করা হবে। খেলার সময় নির্ধারণ করা হয়েছে 70 মিনিট। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সর্বোচ্চ বয়স সীমা রাখা হয়েছে 28 বছর। ঢাকা অঞ্চলের 28টি, চট্টগ্রাম অঞ্চলের 10টি, খুলনা অঞ্চলের 4টি ও রাজশাহী অঞ্চলের মোট 8টি গ্রুপে ভাগ করে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে থেকে জানানো হয়। খুলনায় আর্মি সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। এছাড়া আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে জাহানাবাদ সেনানিবাসের জিওসি সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণে 13 জন নিহতের ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে ভারত। 9 রাজ্যে রেড অ্যালার্ট জারির পাশাপাশি সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ শহর, ধর্মীয় স্থাপনা সহ বিমানবন্দরে বাড়ানো হয়েছে তল্লাশি। ঘটনার তদন্তে কার্যকর করা হয়েছে সন্ত্রাস দমন আইন। এটি দুর্ঘটনা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত হামলা ধরে নিয়ে তদন্তের কাজ এগোচ্ছে বলে মঙ্গলবার সকালে জানায় পুলিশ। লালকেল্লা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের কাছে সোমবারের এই ঘটনায় আহত হয়েছে আরও 20 জন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে গিয়ে দেখা করেছেন আহতদের সাথে। এরই মধ্যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে উচ্চ নিরাপত্তা সতর্কতা। হামলার ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নয়াদিল্লির লালকেল্লায় বোমা হামলার একদিন না পেরোতে এবার পাকিস্তানের ইসলামাবাদে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 12 জন। আহত হয়েছেন অনেকে। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এটিকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে এরই মধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে ফরেনসিক দল। আদালত চালু থাকায় বিস্ফোরণের ঘটনাস্থলে আইনজীবী সহ ব্যাপক মানুষের সমাগম ছিল। এখনও কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। সাংবিধানিক আইন সংস্কারের মাধ্যমে ক্ষমতা বাড়ল পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মনিরের। সোমবার দেশটির উচ্চকক্ষে এই সংক্রান্ত একটি আইন পাশে সম্মত হয় সদস্যরা। রয়টার্স জানায়, নতুন সংশোধনের অধীনে দেশটির 3 বাহিনীর সামগ্রিক নির্দেশনা দেবেন তিনি। এমনকি মেয়াদ শেষের পরও পদে বহাল থাকবেন মনির। এছাড়াও নতুন সংশোধনীতে ক্ষমতা কমছে দেশটির সুপ্রিম কোর্টেরও। এখন থেকে সাংবিধানিক মামলাগুলো সুপ্রিম কোর্ট নয়, পরিচালিত হবে নতুন ফেডারেল আদালতে, যার বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকবে সরকারের হাতে। এদিকে নতুন আইন পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করবে বলে সমালোচনা করেন বিরোধী দলগুলো। ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে 30তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP30। এবারের আয়োজনে বাংলাদেশ সহ অন্তত 150টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়াই না করে সহযোগিতার ভিত্তিতে সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছেন। সম্মেলনে অংশ নিয়ে COP30-র প্রেসিডেন্ট আন্দ্রে লাগো জানান, বৈজ্ঞানিক মতামতের ভিত্তিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের একত্রিত করে কাজ করবে COP। অন্যদিকে সংকট সমাধানে যারা ভূমিকা রাখছে না তাদের প্রতি নিন্দা জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পাশাপাশি শুধু ভবিষ্যৎ নয়, বর্তমান বিশ্বের উন্নয়নের জন্য এটি উদ্বেগের কারণ বলে মন্তব্য উল্লেখ করেন তিনি। ট্রাম্পের জলবায়ু পরিবর্তন বিরোধী অবস্থানের কারণে এবারের সম্মেলনে অংশ নেয়নি কোনো মার্কিন প্রতিনিধি। প্রায় 2 সপ্তাহ ধরে চলবে এবারের COP সম্মেলন। অ্যামাজনের সবুজে ঘেরা শহর বেলেমের এই আয়োজনে অংশ নিয়েছেন 12,000-এর বেশি পরিবেশ কর্মী। টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। 2000 সালের 10 নভেম্বর প্রথম টেস্ট খেলার 25 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম প্রকাশ করেছে বিশেষ স্মারকগ্রন্থ মেমোরেবল ম্যাচ টিকিটস। ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনাইদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকেই বাছাই করা 50টি ঐতিহাসিক ম্যাচের টিকিট নিয়ে সাজানো এই গ্রন্থে ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটের বাংলাদেশের পথচলার 2.5 দশকের আবেগ, স্মৃতি ও গৌরব। এছাড়া দেশের ক্রিকেট ইতিহাসের নানা মাইলফলক ও স্মরণীয় ম্যাচের নস্টালজিক ভ্রমণ তুলে ধরা হয়েছে বইটিতে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এক বার্তায় বলেন, প্রতিটি টিকিট এক একটি গল্প, মুহূর্ত ও আবেগের বহিঃপ্রকাশ। বইটির সংকলক জুনাইদ পাইকার বলেন, এই টিকিটগুলো শুধু স্মারক নয়, এগুলো বাংলাদেশ ক্রিকেটের পথচলা অগ্রগতির প্রতীক। এই বইয়ের মাধ্যমে সব স্মৃতি ও আবেগকে সম্মান জানানো হয়েছে, যা মূলত বাংলাদেশের ক্রিকেট পরিচয় বহন করে। পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দিল জেলার মায়ের এলাকায় তার বাড়ির ফটকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় আততায়ীরা। এই ঘটনায় সন্দেহভাজন 5 জনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। সোমবার ভোর রাত 1:45টার দিকে এই হামলা হয় বলে জানায় মায়ার পুলিশ। বাড়ির মূল ফটকে বেশ কয়েকটি গুলি চালিয়ে সটকে পড়ে হামলাকারীরা। কেউ হতাহত না হলেও বাড়ির ফটকে গুলির ক্ষত রয়ে যায়। নাসিম শাহ তখন পাকিস্তান দলের সঙ্গে ছিলেন টিম হোটেলে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি। হামলার ঘটনার পরও আপাতত দল সেরে যাচ্ছেন না 22 বছর বয়সী পেসার। নাসিমের ছোট 2 ভাই 21 বছর বয়সী হুনাইন শাহ ও 19 বছর বয়সী ওবায়দ শাহ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন এই 2 পেসারও। হামলার সময় তারা বাড়িতে ছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি এখনো।
রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার সকালে রবির কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হামজা চৌধুরী আগামী 1 বছরের জন্য বাংলাদেশের মোবাইল অপারেটর রবির সাথে এই চুক্তি করেন। এ সময় তিনি বলেন, নেপাল ও ভারতকে হারিয়ে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি করাই মূল লক্ষ্য তার। সে সাথে ভালো খেলে উপহার দিয়ে দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চান হামজা। এ সময় রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জিয়াদ সেতারা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Strive to help the younger generations and with Ruby and how we will contribute to the Ruby. Nepal friendly game for the warm-up, Indian game of Shonga. Yeah, well, we already have some very amazing players, and inshallah, you know, not just from abroad, but from the players playing in this country, we'll see a lot of talent come through, and inshallah, maybe go and play out in Europe. There's also lots in Europe that haven't made it professional yet that will no doubt come over to play and represent Bangladesh, inshallah. And together as a country, we can see what we can strive for, and inshallah we can go and represent the country in big tournaments. ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের মিশনে কিংস এরেনায় কঠোর অনুশীলনে হামজা জামালরা বছরের শেষ 2 ম্যাচে জয়ের লক্ষ্যে নিজেদের প্রস্তুত করছেন বলে জানিয়েছেন ফরওয়ার্ড রাকিব হোসেন। এদিকে দেশে আসার পর 3 দলের সঙ্গে হামজা চৌধুরী যোগদানে দল বেশ উজ্জীবিত। এই বিষয়টি জানান দলের ফরওয়ার্ড। তো ভাই থাকলে এমনিতেই আমাদের টিমের মোরালি অনেক আপ হয়ে যায়, তো সেই আশাতে আমাদের টিমের আরও মোরালি আপ হয়েছে। সামনে 2টা ম্যাচ আছে, একটা ম্যাচ আমাদের হোম ম্যাচ, তো এই বছরের লাস্ট ম্যাচ এই ম্যাচটা, তো আমরা চেষ্টা করবো ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা জিতে দেশবাসীকে একটা ভালো একটা জয় উপহার দেওয়ার জন্য। সর্বশেষ আসরে কোনো পদক পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে এশিয়ার আর্চারি বলে এবার পদকের আশা ছিল, তবে পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেননি বাংলাদেশের আর্চাররা। জাতীয় স্টেডিয়ামে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াই ইরানের সঙ্গে পেরে ওঠেনি বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামানকে নিয়ে গড়া বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে 227 বা 224 পয়েন্ট হেরেছে বাংলাদেশ। এর ফলে চলতি আসরে নিজেদের প্রথম পদক পেল ইরান। কম্পাউন্ড নারী বিভাগের ফাইনালে 13 নভেম্বর মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ কোরিয়া। কম্পাউন্ড নারী দলগত বিভাগে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানের 230 বা 226 করে হারিয়ে সেমিফাইনালে উঠছিল দল। সেমিফাইনালে ভারতের কাছে 234 বা 227 করে হারে তারা। এবছরে আর্জেন্টিনার শেষ ম্যাচে খেলা হচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদের 3 খেলোয়াড় হুলিয়ান আলভারেজ, জুলিয়ান সিমিওনে ও নাহুয়েল মলিনার। অ্যাঙ্গুলার বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তারা। আগামী শুক্রবার অ্যাঙ্গুলার মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত আফ্রিকার দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ইয়েলো ফিভার ভ্যাকসিন না নেওয়ায় আগের ঘোষিত দল থেকে বাদ পড়ছেন এই 3 জন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার ঘোষিত 24 সদস্য দল থেকে আগে ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেস। ডান হাঁটুর চোটে ভুগছেন তিনি। ডাক পেয়েছেন 2 ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিন্টেস ও লিসান্দ্রো মার্টিনেস এবং উইঙ্গার এমিলিয়ানো ভেন্দিয়া। 3 জনের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন ম্যাক অ্যালিস্টার, যিনি দলে থাকা মিডফিল্ডার অ্যালেক্সিসের বড় ভাই। শেষ করছি এখন 4 দিকে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন youtube.com/c/এখন tv।